কম্পোনেন্ট ভেক্টরের উপর। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা পড়বো যে কিছু এক্সাম্পলস অফ কম্পোনেন্ট ভেক্টর। একটা কম্পোনেন্ট ভেক্টর আমাদের চারপাশে কি এক্সাম্পল আসে বা কি দরকার হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা দেখব। যে এটা আসলে আমাদের জেনে লাভ কি, আমাদের চারপাশে এমন কোনো ঘটনা ঘটে থাকে কিনা যেটা আমাদের কম্পোনেন্ট ভেক্টর দিয়ে এক্সপ্লেইন করা যায়, সেটা আজকে আমরা দেখার ট্রাই করব। আর অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে গিয়ে শুরুতেই অ্যাটেন্ডেন্স দিব না, আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স দিব একটা নির্দিষ্ট সময়, আমি বলে দিব ওই সময়ের মধ্যে আমরা দিব যেটা তোমরা দেখেছো। আর এই হচ্ছে গিয়ে আমাদের আজকের কথাবার্তা। আমরা এই শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি, যে কম্পোনেন্ট ভেক্টরে কি আছে আমরা একটু দেখে আসি, বা কম্পোনেন্ট ভেক্টরের এক্সাম্পলটা কি হয় সেটা আমরা একটু দেখি। ওকে, তো এই হচ্ছে কি আমাদের, আমরা আজকে দেখবো হচ্ছে এক্সাম্পলস অফ কম্পোনেন্ট ভেক্টরস, আর হচ্ছে কি ল অফ প্যারালেলোগ্রাম। একটা ল অফ প্যারালেলোগ্রাম দেখবো, এটা কি এটা আমরা যখন আলোচনা করব তখনই বুঝে নিবা। আচ্ছা, আজকে আমরা যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট যে টপিক, সেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে এক্সাম্পলস অফ কম্পোনেন্ট ভেক্টরস এর ইয়েটা কি। এখানে হচ্ছে গিয়ে এক্সাম্পলস অফ কম্পোনেন্ট ভেক্টরস, আর ফার্স্ট ওয়ান এক্সাম্পল যেটা, যে ইট ইজ ইজিয়ার টু পুল আ লন রোলার দেন পুশ। আচ্ছা, লন রোলারটা কি, তোমরা কি কেউ জানো লন রোলারটা কি তোমাদের মধ্যে? জানো স্যার, কেউ? রাস্তার কাজ করতে যে অনেক ভারী ধরনের একটা রোলার ইউজ করা হয়, যেটা দিয়ে একদম নিমিশ করে এক্স্যাক্টলি, ওইটা। রাস্তাঘাট যখন তোমার ওই যে পিচ ঢালাই করা হয়, তখন হচ্ছে গিয়ে রোডটাকে যখন প্লেন করার জন্য, স্মুথ করার জন্য, যে এক ধরনের রাউন্ড রাউন্ড করে সারফেস, যে ভারী একটা জিনিস বা যন্ত্র ইউজ করা হয়, সেটা হচ্ছে লন রোলার। বা ক্রিকেট খেলার সময় দেখবো, যেমন ক্রিকেট খেলার পিচটাকে স্ট্রেট করার জন্য যেই মেকানিজম বা যে রোলারটা, সেটা হচ্ছে গিয়ে লন রোলার। এখন কথা হচ্ছে গিয়ে যে একটা লন রোলারকে, তুমি ধরো না একটা লন রোলার আছে, সেটাকে হ্যান্ডেল যেভাবে ঠেলতে হয়, মানে একটাই হ্যান্ডেল আছে, সেটাকে তুমি পুশ করতে সুবিধা নাকি পুল করলে সুবিধা পাবো, সেটা নিয়ে মূলত আজকে আমরা লেকচারটা আলোচনা করব। যে ইট ইজ ইজিয়ার টু পুল আ লন রোলার, একটা লন রোলারকে পুল করা দেন পুশ করা থেকে ইজি হয়। বা একটা বক্স আছে, মনে করো একটা বক্স আছে, বক্সটা হচ্ছে গিয়ে ছোট কিন্তু অনেক ভারী, নিচের দিকে আছে, সেটাকে তুমি যদি মাটিতে ঘেসে ঘেসে নিয়ে যেতে চাও সামনের দিকে, তাহলে তুমি ঠেলা দিবা নাকি টেনে নিয়ে যাবা, বা ঠেলে নিয়ে যাবা নাকি টেনে নিয়ে যাবা, সেটা থেকে হচ্ছে গিয়ে টেনে নিয়ে যাওয়াটা বেশি সুবিধাজনক। সেটা কেন, সেটা আমরা আজকে দেখার ট্রাই করব। ওকে, তো ইন কেস অফ পুশ আমরা যদি দেখি, যে ইন কেস অফ পুশের বেলায় কি হয়। পুশের ক্ষেত্রে তুমি দেখো পুশের ডায়াগ্রামটা, যে এটা একটা লন রোলার আছে, এটা হচ্ছে গিয়ে তার সেই লন রোলারের হ্যান্ডেলটা যদি হয়, তাহলে আমরা যদি মনে করো যে এটাকে ধাক্কা দেই এই এফ সাইন বরাবর, বা এফ ফোর্স যদি অ্যাপ্লাই করি, তাহলে এফ ফোর্সের দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে এফ এক্স আর একটা হচ্ছে গিয়ে এফ ওয়াই। এফ এক্স এর কারণে কি হবে, এফ এক্স এর কারণে এফ এক্স উইল হেল্প টু মুভ ইন ফরওয়ার্ড, এফ এক্স এর কারণে লন রোলারটা সামনের দিকে যাওয়ার ট্রাই করবে, আর এফ ওয়াইটা হচ্ছে ডাইরেক্ট ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রাই ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। আর লন রোলারের যে ওয়েট আছে, সেটা কোন দিকে কাজ করবে বলো দেখি, ওয়েটটা লন রোলারের ওয়েট কোথায় কাজ করে, ডাব্লিউ ফর ওয়েট, নিচে। নিচের দিকে। এক্স্যাক্টলি লন রোলারের ওয়েট কাজ করে নিচের দিকে, আর এফ ওয়াইটাও কাজ করতেছে নিচের দিকে। তাহলে খেয়াল করে দেখো এটার অ্যাপারেন্ট ওয়েটটা কি হবে, এর অ্যাপারেন্ট ওয়েট হবে ডাব্লিউ প্লাস এফ ওয়াই, বিকজ এর ওয়েটটাও নিচের দিকে কাজ করতেছে, এন্ড এফ ওয়াই যে ফোর্সের যে কম্পোনেন্ট এফ ওয়াইটা, সেটাও কি নিচের দিকে কাজ করতেছে। দুইটা ফোর্সই বা দুইটা ফোর্সই হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, এই কারণে লন রোলারটাকে অ্যাপারেন্ট ওয়েটটা একটু বেড়ে যাবে, ডাব্লিউর সাথে এফ ওয়াইটা অ্যাড হওয়ার কারণে এটার ওয়েটটা একটু বেড়ে যাবে, সেই ওয়েটটা কি হবে, ডাব্লিউ প্লাস এফ ওয়াই। এবার ইন কেস অফ যদি আমরা পুশের ক্ষেত্রে দেখি, পুশের ক্ষেত্রে দেখো যে, সরি পুলের ক্ষেত্রে, ইন কেস অফ পুল, সরি এটা হবে গিয়ে পুল হবে, তোমরা একটু কারেকশন করে নেবে, এটা হচ্ছে কি পুল হবে, আবার বলছি, এখানে যেটা ডট ইয়েলো সাইন করে দিচ্ছে এটা হচ্ছে পুল হবে। ইন কেস অফ পুল খেয়াল করে দেখো, ইন কেস অফ পুলের ক্ষেত্রে আবার একইভাবে তুমি এই লন রোলারকে এফ ডিরেকশনে টানতেছো, তাহলে এটা হচ্ছে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এফ এক্স আর একটা হচ্ছে এফ ওয়াই। এফ এক্স এর কারণে কি হবে, এফ এক্স উইল হেল্প টু মুভ ইন ফরওয়ার্ড ডিরেকশন, এফ এক্স এর কারণে এই লন রোলারটা সামনের দিকে মুভ করবে, আর এফ ওয়াই এর হচ্ছে গিয়ে উপরের ডিরেকশনে কাজ করবে, যেটা তার ওয়েটকে ব্যালেন্স করার ট্রাই করবে। Look at the diagram, যে Fy টা activating in upward direction and W is activating in
ডাউনওয়ার্ড ডিরেকশন, তাহলে অ্যাপারেন্ট ওয়েটটা কি হবে w মাইনাস এফ ওয়াই এরকম হবে। আমরা কি করব w থেকে এফ ওয়াইটা মাইনাস করবো। কেন মাইনাস করবো? কারণ w এবং এফ ওয়াইটা হচ্ছে গিয়ে বোথ আর ইন অপোজিট ডিরেকশনে হওয়ার কারণে w থেকে এফ ওয়াইটা মাইনাস হবে। তাহলে অ্যাপারেন্ট ওয়েট কি হবে? একটু কিন্তু কমে যাচ্ছে। খেয়াল করে দেখো, ইন কেস অফ পুশ, স্যার এই পয়জানি কোন দিকে যাবে বললেন? ডায়াগ্রামে দেখো এফ ওয়াইটা হচ্ছে উপরের দিকে কাজ করছে আপওয়ার্ড ডিরেকশনে। তুমি যখন পুলের ক্ষেত্রে পুলের ডায়াগ্রামে খেয়াল করে দেখো এফ ওয়াইটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে আর এফ এক্সটা কি টু দা রাইট। আর ইন কেস অফ পুশ এফ এক্সটা হচ্ছে টু দা রাইট এন্ড এফ ওয়াইটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে। তো পুশের ক্ষেত্রে হচ্ছে কি হবে, ওয়েটটা ডাব্লিউ প্লাস এফ ওয়াই হবে, আর ইন কেস অফ পুলের ক্ষেত্রে ডাব্লিউ মাইনাস এফ ওয়াই হবে। তাহলে দেখো পুশের ক্ষেত্রে ওয়েট হচ্ছে গিয়ে বেড়ে যাচ্ছে, ডাব্লিউ প্লাস এফ ওয়াই হচ্ছে, আর ইন কেস অফ পুলের ক্ষেত্রে কি হয়েছে, ডাব্লিউ মাইনাস এফ ওয়াই হচ্ছে। তো কোন কেসে লন রোলারের ওয়েটটা কমে গেল? আমরা ডায়াগ্রাম থেকে এবং এক্সপ্লানেশন থেকে বুঝতে পারলাম লন রোলারের ওয়েটটা কমে যাচ্ছে ইন কেস অফ পুলের ক্ষেত্রে। তাহলে বলো, একটা অবজেক্টকে তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সরায় নিতে চাও, যে অবজেক্টটা বেশি হালকা সেই অবজেক্টকে মানে মুভ করানো কি ইজি হবে না, মানে রিলেটিভলি, তাই জি না? স্যার। এই কারণে হচ্ছে গিয়ে পুশ থেকে পুল হচ্ছে গিয়ে বেশি কি আমাদের জন্য সুবিধাজনক। এবার তুমি খেয়াল করে দেখো, বাসা বাড়িতে তোমাকে যখন কেউ কিছু বলবে যে এটাকে টেনে নিয়ে যাও, বা তোমার পড়ার টেবিলটাকে আহ কি বলে ডানে বা বামে তুমি সরাও, তখন কি করবে তুমি? তোমার দেখবে নিজের মনের অজান্তেই সেটা কি করবে, তোমার মাইন্ড সেট হয়ে যাবে যে এটাকে টানতে হবে, এটাকে ধাক্কা দেওয়াটা তোমার জন্য অনেক টাফ। কারণ এটাকে তুমি যখন টেনে নিয়ে যাবো তখন দেখবে এটাকে সরানোটা তোমার জন্য অনেক ইজি হয়ে যায়। এবং ইজিটা কেন হচ্ছে? এই ঘটনার কারণে হচ্ছে। ক্লিয়ার সবাই? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। এটা এক্সামে আসে, কিভাবে আসে? তোমাদের যখন সিকিউ হবে, সিকিউ কোশ্চেন যখন হবে তখন বলবে। স্যার হ্যাঁ, ডাব্লিউ মাইনাস এফ ওয়াই হলো কেন, এটা বুঝলাম না, একবার একটু ওকে। ইন কেস অফ পুল খেয়াল করে দেখি আমরা। আমি হচ্ছে একটু সময় নিচ্ছি, আমি একটু এই পুশ ইয়াটা কেটে দিচ্ছি, দাঁড়াও। ওকে, আচ্ছা, এই হচ্ছে কি আমাদের মূলত ইয়েটা কি বলে, আমরা পুল নিয়ে হিসাব করি। ইন কেস অফ পুলিং এর ক্ষেত্রে দেখো, পুলিং এর ক্ষেত্রে কি হচ্ছে যে ডাব্লিউটা কোথায় কাজ করছে? বোথ কেসে কিন্তু ডাব্লিউ কাজ করছে ডাউনওয়ার্ড ডিরেকশনে। আর ইন কেস অফ পুলিং এর ক্ষেত্রে দেখো এফ এর যে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এফ এক্স, একটা হচ্ছে এফ ওয়াই। এফ এক্স ইজ ওয়ার্কিং অন রাইট ডিরেকশন এন্ড এফ ওয়াইটা কি আপওয়ার্ড ডিরেকশন। এফ ওয়াই হচ্ছে উপর দিকে কাজ করতেছে আর ডাব্লিউটা নিচের দিকে কাজ করতেছে। তো তুমি যখন কোনো একটা অবজেক্টকে উপর দিকে একজন টানবে, নিচের দিকে একজন টানবে, তাহলে এটা রেজাল্ট ফোর্সটা কি হবে? যে কোনো একটা থেকে একটা মাইনাস করতে হবে। এই কারণে অ্যাপারেন্ট ওয়েটটা কি হবে? ডাব্লিউ মাইনাস এফ ওয়াই। ডাব্লিউ মাইনাস এফ ওয়াই হইলো। আবার এফ ওয়াই মাইনাস ডাব্লিউ কখন হবে? যখন তুমি একটা অবজেক্টকে উপরে টানবা, যদি ওই অবজেক্টটা উপরে একদম শূন্যে উঠে যায় তখন আমরা করবো এফ ওয়াই মাইনাস ডাব্লিউ করবো। কিন্তু যখন একটা অবজেক্টকে আমরা এমন ভাবেই ফোর্স দেই যাতে করে অবজেক্টটা শুধু সামনের দিকে যায়, শূন্যে উঠে না যায়, এই কারণে তখন কি ডাব্লিউ থেকে আমরা এফ ওয়াইটা কমই দিয়ে থাকি। তো এই কারণে অ্যাপারেন্ট ওয়েটটা যেটা হবে ডাব্লিউ মাইনাস এফ ওয়াই হবে। বুঝতে পেরেছি? আর ইন কেস অফ পুশের জন্য অ্যাপারেন্ট ওয়েটটা হবে ডাব্লিউ প্লাস এফ ওয়াই। তো এক্সামে এটা হচ্ছে সিকিউ এক্সাম যখন হবে তোমাদের, তখন দেখতে পাবো 2 মার্কের জন্য এই কোয়েশ্চেনটা হয়। যে 2 মার্কের জন্য বলে যে ইট ইজ ইজিয়ার টু পুল আ লং রোলার দ্যান পুশ, এক্সপ্লেইন। তখন তোমাকে 2 মার্কের জন্য এটাকে অ্যান্সার করতে হবে। তো এটা হচ্ছে 2 মার্কের জন্য যখন আসবে, তোমাকে এখন ডায়াগ্রাম দিয়ে তুমি লন রোলারকে এক্স্যাক্টলি যে লন রোলার এরকম ড্র করতে হবে এমন কিছু না, তুমি তোমার মতো করে কনসেপ্ট মতো করে একটা লন রোলার ড্র করতে পারো। ওকে, ইচ্ছা মতো একটা লন রোলার ড্র করতে পারো, একটা বক্স এঁকে ওই বক্সটাকে তুমি লন রোলার হিসেবে এটাকে তুমি কি করতে পারো, রিপ্রেজেন্ট করাইতে পারো। মনে থাকবে? এক্স্যাক্টলি তুমি ড্রয়িং করার পেছনে এক্সামে তোমার সময় নষ্ট করার কোনো মানে হয় না। এবার আমরা নেক্সট এক্সাম্পলে আসি। নেক্সট এক্সাম্পলে যেটা বলতেছে সেটা হচ্ছে গিয়ে কি, সেটা আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে পুলিং আ বোট উইথ আ রোপ বা টোয়িং আ বোট উইথ আ রোপ। একটা নৌকাকে সামনে দড়ি দিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা লন রোলার কতটুকু হেল্প হয় বা ফিজিক্স এখানে কিভাবে অ্যাপ্লাই হয় সেটা আমরা একটু দেখার ট্রাই করি। ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি কোনো কিছু একটা ইমাজিন করতে বলবো। ইমাজিনেশনটা হচ্ছে এরকম, ধরে নাও তুমি একটা ব্রিজের উপরে আছো, নিচে নদী আছে। তো ওই ব্রিজের থেকে তুমি সবকিছু অবজার্ভ করতেছো যে একটা নৌকা ঠিক নদীর মাঝখান বরাবর আছে, এটাকে দড়ি বেঁধে একজন বোটম্যান
এটাকে টেনে নিয়ে সামনের দিকে নিতে যাচ্ছে, মানে টু দা ফরওয়ার্ড ডিরেকশন নিতে যাচ্ছে নৌকাটাকে। সে হেঁটে হেঁটে যাবে নৌকাটাকে, এবং সাথে সাথে করে নৌকাটাও যাতে সাথে সাথে সামনের দিকে যায়, তার দিকে না, তীরের দিকে যাতে না, সামনের দিকে যাতে মুভ করে। আর বোটম্যানের যে ছবি, এই বোটম্যানের ছবি ইগনোর করে, এটা কোনো বোটম্যান কিছুই হয় না, এটা হয়ে গেছে একটা গ্রামগঞ্জে দেখবা কাক তাড়ানোর জন্য যে কাকতাড়ুয়া বলি আমরা, সেটা হয়ে গেছে। সো বোটের ডায়াগ্রামটাকেও তোমরা ইগনোর করো, উপর থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা বোট আমরা দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে গিয়ে সে মিস্টার বোটম্যান। তো বোটম্যানের হাতে যে ইয়েটা আছে, দড়িটা আছে, সেটা দিয়ে সে কি করবে, ওটা দিয়ে সে সামনের দিকে টানবে। তো সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য সে কি করলো, এ ফোর্স অ্যাপ্লাই করলো। তাহলে এফ ফোর্সের জন্য দুইটা কম্পোনেন্ট হয়ে গেল, একটা হচ্ছে গিয়ে এফ এক্স আর একটা হচ্ছে গিয়ে এফ ওয়াই হবে। এটা এফ ওয়াই হবে, আমি আবারও ভুল লিখেছি, এটা হচ্ছে গিয়ে এফ ওয়াই হবে, আমি কারেক্ট করে দিচ্ছি এখনই। এটা হচ্ছে কি হবে, এফ ওয়াই হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে এফ ওয়াই হবে। ওকে, এই হচ্ছে গিয়ে এফ ওয়াই। তাহলে দুইটা দুইটা ডিরেকশন, দুইটা ফোর্স, একটা হচ্ছে এফ এক্স আর একটা হচ্ছে গিয়ে কি এফ ওয়াই। তাহলে এই এফ এক্স এর কারণে কি হবে বলো দেখি, এফ এক্স কম্পোনেন্টের কারণে কি ঘটনা ঘটবে বা কিসে হেল্প আসবে, কেউ কি এক্সপ্লেন করতে পারবে? এফএক্স এর স্যার কারণে এটা ফরওয়ার্ড দিয়ে সামনের যাবে। দিকে যাবে। গ্রেট, এফ এক্স এর কারণে নৌকাটা এই সামনের ডিরেকশনে মুভ করবে, আর এফ ওয়াই এর কারণে নৌকাটা কি ওই বোটম্যানের দিকে যাওয়ার ট্রাই করবে। দিকে যাওয়ার ট্রাই হ্যাঁ, করবে। সামনে এফ এক্স যত আমি বেশি দিব, ততই নৌকাটা খুব ফরওয়ার্ড ডিরেকশনে খুব ফাস্ট মুভ করবে। আর এফ ওয়াই আমি যত বেশি দিব, তখন তখন কি নৌকাটা কি ওই মাঝির দিকে সরে যাবে, মানে তীরে সরে যাবে, টু দা ব্যাংকের দিকে সরে যাবে। এখন আমরা দেখি, আমরা দুইটা এক্সাম্পল এখানে সাজিয়েছি, দুটা ম্যাথমেটিক্যালি দুইটা এক্সাম্পল আমরা এখানে ড্র করেছি। একটা হচ্ছে এফ এক্স এর ভ্যালু 4 নিলাম, আর একটা হচ্ছে গিয়ে এফ ওয়াই এর ভ্যালু আমি 3 নিলাম। তাহলে এফ কত হবে, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত হবে, 5 হবে, রাইট? এটা আমরা এতদিন করে আসছি যে। আর হচ্ছে গিয়ে থিটা তাহলে কত হবে, থিটাটা কিভাবে অ্যাপ্লাই করবো, এখানে দেখো, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তোমার হাইট দেওয়া আছে 3, আর হচ্ছে বেস দেওয়া আছে 4। তাহলে আমি যদি tan থিটা অ্যাপ্লাই করি, থিটা অ্যাঙ্গেল কত আসলে 36.87, আমি ধরে নেই 36। ওকে, আবার বলছি যে এফ এক্স হচ্ছে আমি 4 নিয়েছি আমার ইচ্ছা মতো, এফ ওয়াই হচ্ছে আমি 3 নিলাম, এটাও আমার ইচ্ছা মতো নিলাম। তাহলে এফ কত আসলো, 5 নিউটন আসলো, মানে মাঝিটা বা বোটম্যান নৌকাটাকে 5 নিউটন ফোর্সে টেনে নিয়ে যাচ্ছে দড়ি দিয়ে। তাহলে থিটা কত আসলো, 36.87 ডিগ্রি। এই হচ্ছে কি আমি অবজার্ভ করলাম। এবার খেয়াল করে দেখো, আমি যখন এফ এক্স এর ভ্যালু 6 নিউটন নিলাম আর এফ ওয়াই যা ছিল তাই রাখলাম, এফ ওয়াই আমাদের 3 নিউটন ছিল, আমি 3 নিউটনই রাখলাম, এফ ওয়াই কে 3 রাখলাম, এফ এক্স এর ভ্যালু এখানে 4 থেকে আমি 6 করে দিলাম, ইনক্রিজ করলাম। আমি দেখতে চাই যে এফ এক্স এর ভ্যালু 6 করলে কি হবে। ভেরি সিম্পল, এফ এক্স এর ভ্যালু 6 করলে নৌকাটা সামনের দিকে যাবে, আরো ফাস্ট যাবে। বাট এফ ওয়াই যেটা পাচ্ছিল আগের মতো সেই স্পিডে মাঝের দিকে সরে যাবে, কিন্তু এফ এক্স বেশি নেওয়াতে নৌকাটা আরো স্পিডে সামনের দিকে যাওয়ার ট্রাই করবে। তার মানে দেখো, এফ এক্স এর ভ্যালু যখন আমি 6 দিলাম, এফ ওয়াই যখন 3 নিলাম, তখন এফ কত আসলো 6.70, ফোর্সও বেড়ে গেল, এন্ড অ্যাঙ্গেলটা দেখো কত আসলো 26.57, অ্যাঙ্গেলটা কিন্তু কমে গেল। ওকে, উপরের এক্সাম্পলে দেখো, এফ এক্স যখন 4 তখন হচ্ছে অ্যাঙ্গেল 36, এফ এক্স আর এফ ওয়াই যা ছিল তাই আছে, এন্ড এফ এক্স যখন 6 নিউটন নিলাম তখন অ্যাঙ্গেলটা কিন্তু কমে গেল। তাহলে আমরা খুব সুন্দর একটা রিলেশনে যেতে বললাম, কি রিলেশন, যে এফ এক্স যদি আমি ইনক্রিজ করি, এফ থিটাটা হচ্ছে কমে যাচ্ছে। এই দুইটা এক্সাম্পল থেকে আমি যেটা অবজার্ভ করতে পেলাম, অবজারভেশনটা যেটা আসলো, যে ইফ উই ইনক্রিজ এফ এক্স থিটা উইল ডিক্রিজ, এফ এক্স এর সাথে থিটা হচ্ছে গিয়ে ইনভার্স রিলেশন, এফ এক্স যতই আমি ইনক্রিজ করব থিটা ততই কমতে থাকবে। বুঝতে পারছি? ক্লিয়ার তো? জি স্যার। জি ওকে, স্যার। তার মানে কি, যে আমি যদি নৌকাটাকে সামনের দিকে নিয়ে যেতে চাই, আমাকে কি করতে হবে, থিটাটা কম নিয়ে কাজ করতে হবে, বা অ্যাঙ্গেলটাকে কম অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে। কারণ আমি যদি অ্যাঙ্গেলটা কম নিয়ে কাজ করি, এফ এক্স অটোমেটিক্যালি এফ ওয়াই থেকে ইনক্রিজ হয়ে যাচ্ছে। ওকে, তো এফ এক্সটা আমাকে বেশি নিয়ে কাজ করার একটাই শর্ত, সেটা হচ্ছে গিয়ে কি থিটার ভ্যালুটা কম নিতে হবে, তাহলে নৌকাটা খুব ফাস্ট সামনের দিকে যাবে। ওকে, আমরা আরেকটা রিলেশন দেখি এই বোটম্যানেরই। এখানে হচ্ছে দুইটা বোটম্যান আমি ইন্ডিকেট করলাম, একটা হচ্ছে বোট ও পয়েন্টে আছে, আর বি ওয়ান হচ্ছে একটা বোটম্যান, বি টু হচ্ছে আরেকটা বোটম্যান।
B1 যে বোটম্যান সেটা হচ্ছে θ1 ডিগ্রি অ্যাঙ্গেলে বোটটাকে টানতেছে, আর B2 যে বোটম্যান সেটা বোটটাকে θ2 ডিগ্রি অ্যাঙ্গেলে টেনে নিয়ে যাচ্ছে। In the diagram we can see easily যে θ1 এখানে θ2 থেকে θ1 বেশি, যে θ2 is less, তার মানে বোটম্যান 1 এর জন্য, খেয়াল করে কথাটা শোনো, বোটম্যান 1 এর জন্য যে এফএক্স থাকবে এবং বোটম্যান 2 এর জন্য যে এফএক্স থাকবে, কোন বোটম্যানের জন্য এফএক্স এর ভ্যালু বেশি হবে? আমি কোশ্চেন করলাম, কোন বোটম্যানের জন্য এফএক্স এর ভ্যালু বেশি হবে? B2 এর জন্য বোটম্যান স্যার θ2 এর B2 এর জন্য স্যার B2 এর জন্য। কিভাবে বুঝলাম? কারণ আমি ডায়াগ্রাম থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি θ1 যেহেতু বড়, θ2 যেহেতু ছোট, তার মানে বোটম্যান 2 এর জন্য এফএক্স এর ভ্যালু বেশি হবে। তার মানে দেখো আমরা, এবং খেয়াল করে দেখো ও থেকে B1 এর যে লেন্থ, OB1 এর যে লেন্থ আর OB2 এর যে লেন্থ, এই দুইটা লেন্থের মধ্যে কোন লেন্থটা গ্রেটার, OB1 নাকি OB2? B2 স্যার B2। ও থেকে B1 এর লেন্থ থেকে ও থেকে B2 এর লেন্থটা বেশি। তাহলে একটু খেয়াল করে জি দেখো, স্যার। তার মানে একটু খেয়াল করে দেখো যে অ্যাঙ্গেল যদি আমি বাড়াইতে চাই, সরি অ্যাঙ্গেল যদি আমি কমাইতে চাই, তাহলে কি আমাকে দূরে গিয়ে দাঁড়াইতে হবে? কারণ বোটম্যান 1 থেকে বোটম্যান 2 থেকে দূরে গিয়ে দাঁড়িয়েছে, একটু দূরে দাঁড়াইতে হবে, কারণ দূরে দাঁড়াইলে অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি কমে যাচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। দূরে গিয়ে দাঁড়ালে তো রশি সে ধরতে পারবে না, কারণ রশি যদি ছোট নেয় তাহলে তো কাজে আসবে না, দড়িটা ধরতে পারবে না। তাহলে দূরে দিয়ে দাঁড়ানোর একটাই কন্ডিশন, সেটা হচ্ছে গিয়ে কি দড়িটাকে বড় নিতে হবে। আমি যদি দড়িটাকে বড় নিয়ে কাজ করি, আমাকে অটোমেটিক্যালি দূরে গিয়ে দাঁড়াতে হবে এবং অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি সেটা ছোট হয়ে যাবে। তার মানে আমি এখানে কি বুঝতে পারলাম ডায়াগ্রাম থেকে, যে এখানে as in the diagram θ1 is greater than θ2, that means fx of boatman 2 is greater than boatman 1. So in case of pulling a boat, theta should be lesser, থিটাটাকে কমাইতে হবে, and to less the value of theta, থিটার ভ্যালুটাকে যদি আমি কমানোর একটাই উপায়, we have to take a longer rope, আমাকে একটা বড় দড়ি নিতে হবে। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে কি কনসেপ্ট হলো যে একটা নৌকাকে দড়ি দিয়ে টেনে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে? ছোট দড়ি নিয়ে কাজ করবো নাকি বড় দড়ি নিয়ে কাজ করবো? বড় দড়ি স্যার। বড় দড়ি নিয়ে কাজ করব। এই কনসেপ্টটাও 2 মার্কের জন্য ক্রিয়েটিভ কোশ্চেনে থাকবে, বি ফর বি। ওকে, খুবই ইম্পর্টেন্ট এই দুইটা তোমাদের যখন কলেজ খুলবে, যখন ভেক্টর থেকে কোশ্চেন হবে, তখন দেখবা এই দুইটা কোশ্চেন অল্টারনেট করে বোর্ডে আসে, বা বোর্ড কোশ্চেন যখন ঘাটাঘাটি করবে তখন দেখবা যে এই চ্যাপ্টার থেকে বি এর জন্য এই দুইটা কোশ্চেন অল্টারনেট করে আসে। এই দুইটা কোশ্চেন তোমরা যেভাবে এভাবে ডায়াগ্রাম আছে এইভাবেও দিতে পারো, অথবা নিজের মতো করে ল্যাঙ্গুয়েজটাকে অ্যারেঞ্জ করে দিতে পারো। বইতে পুরোটাই হচ্ছে এক্সপ্লেনেশন দিয়েছে, ম্যাথমেটিক্স করে এভাবে বোঝানো হয় নাই, তো এখন পুরোটা যদি আমিও লিখে ফেলি তাহলে তোমরাও বুঝতে তোমাদের প্রবলেম হয়ে যাবে। ওকে, এবার আমরা আসি যে ল অফ প্যারালোগ্রাম। এটা কেন পড়বো, এটা দরকার কি, এটা দিয়ে আমার কাজ কি? ঠিক আছে, ফার্স্ট অফ অল তুমি যে টেবিলে বসে আছো, এই টেবিলে ধরে নাও রাইট সাইড থেকে একজন 10 নিউটন ফোর্সে টানতেছে, আরেকজন হচ্ছে যে ফরওয়ার্ড ডিরেকশন থেকে, একজন হচ্ছে এই পাশে টানতেছে, আরেকজন হচ্ছে এই পাশে টেবিলটাকে টানতেছে। দুইজন মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একে অপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে টেবিলটা কোথায় যাবে বলো দেখি? সেম পয়েন্টেই থাকবে স্যার, যদি সেম যে বেশি ফোর্স ক্রিয়েট করে তার দিকে যাবে। এই দেখো, এই একজন টানতেছে এই দিকে, আমার হাতের ডান দিকে, একজন টানতেছে আমার হাতের ডান দিকে, আরেকজন টানতেছে স্ক্রিনের দিকে। ওকে, এই দিকে টানতেছে, তাহলে এইটা কোথায় যাবে? মানে কোনাকুনি সরে যাবে না? দেখো তো চিন্তা করে। লেফট লাইনে নাই, ধরে নাও একজন টানতেছে এই দিকে, হ্যাঁ, আরেকজন টানতেছে উপরের ডিরেকশনে, তাহলে এই পয়েন্টটা কোথায় সরে যাবে? কর্নার বরাবর সরে যাবে না? খেয়াল করে দেখো তো। জি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে কর্নার বরাবর কত নিউটন অ্যাঙ্গেলে বা কত ফোর্সে সরে যাবে এবং সেটা কোন ডিরেকশনে সরে যাবে, আমরা সেটা নিয়ে ক্যালকুলেশন করার জন্য প্যারালোগ্রাম ল ইনভেন্ট করেছে ম্যাথমেটিশিয়ানরা। তো প্যারালোগ্রাম ল এর একটা লিমিটেশন হচ্ছে, সেটা হচ্ছে অ্যাট লিস্ট বা অ্যাট ম্যাক্স
সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুইটা ফোর্স নিয়ে কাজ করতে পারে, এর বেশি নিয়ে প্যারাগ্রাম ল কাজ করতে পারে না। ওকে, তো এখানে কি বলেছে, ইফ টু ফোর্সেস অ্যাক্টিং অন আ সেম পয়েন্ট আর রিপ্রেজেন্ট বাই টু অ্যাডজেসেন্ট সাইড অফ প্যারাগ্রাম, then the resultant force of them will be represented by the diagonal of the paragram। মানে হচ্ছে গিয়ে আমরা যদি দুইটা ফোর্সকে একটা প্যারাগ্রামের দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দিয়ে এক্সপ্রেস করি, এরকম একটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে তাদের রেজাল্ট, ওই দুইটা ফোর্সের যে রেজাল্ট ফোর্স সেটা হচ্ছে ওই প্যারাগ্রামের ডায়াগোনাল বরাবর অ্যাক্টিভেট হবে বা ডায়াগোনাল বরাবর সরে যাবে। ওকে, কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। তো এই ডায়াগ্রামের দিকে খেয়াল করে দেখো যে একটা ফোর্স হচ্ছে কি, আমি দুইটা ফোর্স নিয়ে কাজ করছি, একটা ফোর্স হচ্ছে কি P1 P ফোর্স, একটা হচ্ছে কি Q ফোর্স। এই দুইটা ফোর্স ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা, তারা হচ্ছে আলফা অ্যাঙ্গেলে অ্যাক্টিভেট করতেছে। তাহলে এই দুইটা ফোর্সকে আমরা একটা প্যারাগ্রাম নিলাম ও এ সি বি, এই প্যারাগ্রামের এক পি ফোর্সকে ও এ বরাবর আমরা রিপ্রেজেন্ট করালাম এবং কিউ ফোর্সকে ও বি বরাবর রিপ্রেজেন্ট করালাম। এরপর প্যারাগ্রাম যদি ড্র করি এবং ও থেকে সি পর্যন্ত যে ডায়াগোনালটা দেখতে পাচ্ছি, তাদের রেজাল্ট ফোর্সটা যেটা আর, সেই রেজাল্ট ফোর্স হচ্ছে গিয়ে তাদের অ্যাঙ্গেল ডায়াগোনাল বরাবর অ্যাক্টিভেট হবে। তাহলে আমরা লিখতে পারি যে পি আর ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ। ওকে, আর ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ মানে হচ্ছে যে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এইভাবে লেখা যাবে। এবার খেয়াল করে দেখো যে একটা ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি নেক্সট ডায়াগ্রামে, পরের ডায়াগ্রামে, নেক্সট নিচের ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে ও আমাদের ওসিডি যে আমরা যে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলে আমরা খেয়াল করে দেখতে পারবো যে ওসিডি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে দেখো তো লেখা যায় কিনা, ওসি স্কয়ার ইকুয়ালস টু সিডি স্কয়ার প্লাস ওসি স্কয়ার ওডি স্কয়ার। ওসি স্কয়ার হচ্ছে গিয়ে হাইপোটেনাস ইজ ইকুয়ালস টু ওডি স্কয়ার মানে বেস, প্লাস হচ্ছে গিয়ে সিডি স্কয়ার হচ্ছে গিয়ে তাদের হাইট, লেখা যাবে এটাকে। আবার খেয়াল করে দেখো ওডি যে সাইডটা সেটা হচ্ছে দুইটা পার্টে ডিভাইডেড, একটা হচ্ছে ও থেকে এ আর একটা হচ্ছে এ থেকে ডি। তাহলে ওডি কে লেখা যাবে কি ও এ প্লাস ও এ প্লাস এ ডি। ওকে, লুক এট দ্য ডায়াগ্রাম, ও থেকে এ এই যে লেন্থ, এই লেন্থটা হচ্ছে, এই লেন্থটাকে আমরা পি ফোর্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম, লেন্থটাকে হচ্ছে আমরা পি ফোর্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে ও এর বদলে আমি কি লিখলাম, পি লিখলাম। এবার খেয়াল করে দেখো এডি, এডি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কি কিউ কজ আলফা। ও থেকে বি, ও বি এবং এসি হচ্ছে প্যারালাল এন্ড অলসো ইকুয়াল, এই কারণে ও বি কে যদি কিউ ফোর্স দিয়ে রিপ্রেজেন্ট করি, এসি ফোর্সটা, এসি সাইডটাকেও আমরা কিউ ফোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আবার কিউ যে ফোর্স একটা ভেক্টর, এটা দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে কিউ সাইন আলফা আর একটা হচ্ছে কিউ কজ আলফা। কিউ সাইন আলফাটা থাকবে হচ্ছে সিডি অ্যালং, আর এ কিউ কজ আলফা থাকবে অ্যালং এডি, এটা আমরা কম্পোনেন্ট ভেক্টর লাস্ট ক্লাসে পড়ে আসছি। তাহলে খেয়াল করে দেখো এখানে কম্পোনেন্ট ভেক্টরটা কাজে আসছে, যে কিউ ভেক্টর হচ্ছে কিউ সাইন আলফা, কিউ ভেক্টর হচ্ছে কিউ কজ আলফা। তাহলে এডি এর বদলে খেয়াল করে দেখো, এডি এর বদলে আমরা লিখতে পারছি কিউ কজ আলফা, আর সিডি এর বদলে আমরা সিডি এর বদলে লিখতে পারছি কিউ সাইন আলফা। তাহলে এখানে কি হবে, পি প্লাস কিউ কজ আলফা হোল স্কয়ার, এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, আর এটা হচ্ছে প্লাস, এটাকে নরমাল আমরা স্কয়ার করে আমরা যখন অ্যারেঞ্জ করব তাহলে আর স্কয়ারের ভ্যালু আসবে এরকম, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো আর আর স্কয়ার যে ভ্যালুটা আসবে বা তাদের রেজাল্ট যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে গিয়ে কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। মানে হচ্ছে গিয়ে যে একটু আগে যে বললাম যে একটা টেবিলকে দুইটা ফোর্স দিয়ে টেনে নিয়ে যাচ্ছ, ওই দুইটা ফোর্সের ভ্যালু যদি জানি, একটাকে আমরা বলবো পি আর একটা ফোর্সকে বলবো আমরা কিউ, এবং তাদের মাঝে যে অ্যাঙ্গেলটা সেটা যদি আমরা জেনে থাকি, এই ফর্মুলাতে বসাবো, বসিয়ে আমরা আর স্কয়ারের ভ্যালু পাবো, সেখানে রুট করলে আমরা কি পেয়ে যাব, আর এর ভ্যালু পেয়ে যাব। ওকে, এবার খেয়াল করে দেখো আর যে ভেক্টরটা, এই আর ভেক্টরটা হচ্ছে পি ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, আর ভেক্টরটা পি এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তো আমরা যদি ওসিডি ট্রায়াঙ্গেলে দেখি, ওসিডি ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে গিয়ে সিডি আর বেস হচ্ছে গিয়ে ওডি, তাহলে tan থিটা কত হবে, হাইট বাই বেস সিডি বাই ওডি, সিডি জায়গায় সিডি আছে, ওডি এর বদলে আমরা লিখলাম ও এ প্লাস এডি, ওডি এর বদলে লিখলাম ও এ প্লাস এডি। তাহলে tan থিটা কত আসলো, সিডি এর বদলে লিখলাম কিউ সাইন আলফা, দেখা যাচ্ছে এখানে সিডি মানে হচ্ছে কিউ সাইন আলফা, আর ওডি এর বদলে যে ও এ প্লাস এডি, সেখানে ও এর বদলে পি আর এডি এর বদলে কিউ কজ আলফা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে tan থিটা যেটা আসলো সেটা হচ্ছে গিয়ে কি
কিউ কজ আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। খেয়াল করে দেখো, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। আবার বলছি আমি, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ আলফা, এটা হচ্ছে ট্যান থিটা। তারপর আমি ট্যান থিটার যে একটা ভ্যালু পাবো বা ম্যাগনিটিউড পাবো, সেটাকে ট্যান ইনভার্স করে দিলে আমরা থিটার ভ্যালু পেয়ে যাব। এখানে একটা বলা আছে যে লব্ধির সর্বোচ্চ মান, বা এটা আমরা একটু পরে পড়তেছি, একটা আমরা ম্যাথমেটিক্স করে আসি, তাহলে নাহলে বুঝবা না। এখানে একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি যে টু ফোর্সেস অফ, আরেকটা টার্ম পড়ে আসি, দাঁড়াও একটু। এখানে একটা তুমি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ যে পি একটা ভেক্টর, কিউ আরেকটা ভেক্টর। পি ভেক্টর হচ্ছে আর এর সাথে θ1 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, আর আর ভেক্টর কিউ এর সাথে θ2 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। আর ভেক্টরের সাথে কিউ হচ্ছে θ2 ডিগ্রি অ্যাঙ্গেল, আর ভেক্টর পি এর সাথে হচ্ছে θ1 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে θ2 যে ভেক্টরটা, θ2 হচ্ছে গিয়ে কত, আলফা মাইনাস θ1, আর θ1 যে ভেক্টরটা সেটা হচ্ছে কি আলফা মাইনাস θ2। তার মানে আমি যদি আলফার ভ্যালু জেনে থাকি, θ1 যদি ক্যালকুলেশন করতে পারি, তাহলে θ2 পেয়ে যাব। অর আমি যদি আলফার ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া থাকে এন্ড θ2 যদি আমি ক্যালকুলেশন করতে পারি, তাহলে মাইনাস করে আমি θ1 পেয়ে যাব। বাট তুমি চাচ্ছ যে ডিরেক্ট θ1 অর θ2 ক্যালকুলেশন করার জন্য, তাহলে খেয়াল করে দেখো এই ফর্মুলাটা অনেক ইম্পর্টেন্ট। tan θ1, তুমি ধরো θ1 ক্যালকুলেশন করতে যাচ্ছ, মানে পি এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্টিভেট সেই θ1 ক্যালকুলেশন করতে যাচ্ছ, তাহলে tan θ1 এগুলো কি রাখবা? খেয়াল করে দেখো, θ1 কার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, পি এর সাথে, তাহলে পি কে ফ্রি রাখবা। আবার tan θ2 কার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, কিউ এর সাথে, তাহলে কিউ কে ফ্রি রাখবা। θ1 হচ্ছে, এখানে এই ডায়াগ্রামে θ1 হচ্ছে পি এর সাথে, ডায়াগ্রামতে খেয়াল করো, সেটা হচ্ছে p1 কে ফ্রি রাখবা। আর θ2 হচ্ছে কিউ এর সাথে, তাহলে θ2 কে কিউ কে ফ্রি রাখবা। আর উপরে হবে θ1 এর সময় উপরে কিউ সাইন আলফা, নিচে কিউ কজ আলফা, আর এখানে পি সাইন আলফা, নিচে কিউ পি কজ আলফা। বুঝতে পারছি? কোনো কনফিউশন থাকলে এখনই জিজ্ঞেস করো। আমরা এখন নেক্সট একটা ম্যাথে যাব। স্যার এই পার্টটা আরেকবার, লাইক θ2 থাকলে কোনটা ধরবো? তুমি ধরে নাও এখানে আর একটা ভেক্টর, আর ভেক্টরটা পি এর সাথে θ1 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্টিভেট। ওকে, আমি তোমাকে নরমাল একটা কোশ্চেন করি। ধরে নাও দুইটা ফোর্স, তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 80 ডিগ্রি। আবার বলছি, দুইটা ফোর্স, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে কত, 80 ডিগ্রি। পি এর সাথে রেজাল্ট ভেক্টরটা 20 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। আবার বলছি, পি এর সাথে রেজাল্ট ভেক্টরটা 20 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তাহলে আর ভেক্টর কিউ এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল বলো দেখি? 60। ওকে, এখন ধরে নাও তুমি যদি 20 আগে ক্যালকুলেশন করে ফেলো, এক্সামে তোমার একজন ফ্রেন্ড ধরলো যে লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন আর এন্ড পি। তোমার আরেকজন ফ্রেন্ড ধরলো যে লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন আর এন্ড পি। তাহলে তোমার জন্য রেজাল্ট আসবে 20 ডিগ্রি, তোমার ফ্রেন্ডের জন্য অ্যাঙ্গেল আসবে রেজাল্ট 60 ডিগ্রি। দুজনেই কিন্তু কারেক্ট, বাট দুজনে ম্যাথ কিভাবে সলভ করবো আমরা এভাবে লিখবো। তুমি যখন পি এর সাথে আর নিয়ে অ্যাঙ্গেল নিয়ে কাজ করবে, পি এর সাথে আর অ্যাঙ্গেল হচ্ছে কি θ1। তুমি যখন θ1 নিয়ে কাজ করবে, তখন তার সাথে θ1 পি এর সাথে এই নিচে ডিনোমিনেটরে পিটাকে ফ্রি রাখবা, আর ডিনোমিনেটরের সাথে কিউ কজ আলফা হবে, উপরে কিউ সাইন আলফা হবে। আবার এখানে θ2 কার সাথে অ্যাঙ্গেল, কিউ এর সাথে, তাহলে কিউ কে ফ্রি রাখবা, এখানে tan θ2 লিখবা, এখানে কিউ কে ফ্রি রাখবা, আর পি হচ্ছে উপরে সাইন আলফা, নিচে পি কজ আলফা। উপরে উভয়টাই সাইন আলফা কজ আলফা, শুধু এখানে যাকে ফ্রি রাখবা, পি কে যখন ফ্রি রাখবা তখন উপরে নিচে কিউ হবে, আর কিউ কে যখন ফ্রি রাখবা তখন উপর নিচে পি হবে। বুঝতে পারলাম? আমরা একটা ম্যাথ করি, যেমন টু ফোর্সেস, জি স্যার। 20 নিউটন and 30 নিউটন, টু ফোর্সেস, একটা ফোর্স হচ্ছে 20 নিউটন, একটা ফোর্স হচ্ছে 30 নিউটন, ক্রিয়েট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, create an angle 30 degree, find the magnitude and direction of the resultant vectors। তো আমরা ডায়াগ্রাম থেকে ইজিলি দেখতে পাচ্ছি p হচ্ছে 20, q হচ্ছে 30, p হচ্ছে 20, q হচ্ছে 30। কেউ যদি অ্যাঙ্গেল, সরি, p এর বদলে কেউ যদি ধরে নেয় যে আমি ধরবো q কে 30 নিউটন ধরবো, p কে 20 নিউটন ধরবো,
সরি পি কে আমি 30 নিউটন ধরবো, কিউ কে 20 নিউটন ধরবো, তাহলে তার জন্য ম্যাথ হবে কিনা? অবশ্যই হবে। আর অ্যাঙ্গেলটা হচ্ছে তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি, কারণ পি এন্ড কিউ যে টু ফোর্স দে আর অ্যাক্টিং অ্যান অ্যাঙ্গেল উইথ 30 ডিগ্রি। তাহলে পি এর বদলে আমি 20, কিউ এর বদলে 30, এখানে 2 20 30, আলফার বদলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে কাজ করে আমি আর এর ভ্যালু কত পেলাম? 77.96 নিউটন। So if we create an angle theta 1 যদি আমি অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে চাই, সো ফর্মুলা ওই একইভাবে আমি বললাম যে when you find the angle theta 1 তোমাকে কি করতে হবে? p টাকে ফ্রি রাখতে হবে, here is p is free, আর নিচে হচ্ছে q cos alpha, উপরে হচ্ছে p বলছি, আমি আগেও বলছি এক কথা তিন। কে কথা বলে? মিউট করে নাও। কে কথা বলে? মিউট করে নাও। স্যার হ্যাঁ স্যার রোল নাম্বার কি এখন দিব? না না আমি বলবো, রোল নাম্বার এখন দিতে হবে না, আমি বলবো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ওকে, সো এখানে থিটা 1 কত আসছে? পি এর ভ্যালু হচ্ছে 20, কিউ এর ভ্যালু হচ্ছে 30, cos 30 উপরে sin 30 আমরা নিয়ে যখন কাজ করব তখন থিটা 1 আসছে, ক্যালকুলেশন করে দেখলাম 18.07। সো আমি যদি আলফা থেকে থিটা 1 টা বাদ দেই, আলফা থেকে যদি আমি থিটা 1 বাদ দেই তাহলে আলফাটা 30 থেকে 18.07 বাদ দিলে এটা আসবে 11.93 ডিগ্রি। সিমিলারলি আমি যদি অন্যভাবে করতে চাই যে লেট থিটা 2 যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে থিটা 2 এর অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে থিটা 2 হচ্ছে কে কিউ এর সাথে, তাহলে কিউ এর ভ্যালু কত? 30, তাহলে 30 কে ফ্রি রাখলাম, বাকি আসলো 20 sin 30, এখানে আসলো 20 cos 30, ভ্যালু নিয়ে কাজ করলে থিটা 2 আসলো 11.93 ডিগ্রি। সো থিটা 1 কত? 30 মাইনাস থিটা 2, থিটা 2 কত আমরা যেখানে পেলাম 11.93, এখানে ক্যালকুলেশন করে দেখলাম থিটা 1 18.07। বোথ কেসে দেখো থিটা 1 আসে 18.07 আর থিটা 2 আসে 11.93। ওকে, এই দুটো আমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে আমরা দেখতে পারলাম। এখন তোমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা অ্যানসারটা কিভাবে লিখবো। ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ভেক্টর আমরা লিখবো 77.96 নিউটন, which makes 18.07 degree angle with P and makes 11.93 angle with P. কেউ যদি শুধু একটা ক্যালকুলেশন করে তাকেও মার্কস দেওয়া হবে, কেউ যদি শুধু একটা ক্যালকুলেশন করে তাকেও মার্কস, ফুল মার্কস দেওয়া হবে। শুধু এটা অ্যাঙ্গেল ক্যালকুলেশন করার দরকার নেই, তোমরা শুধু বলবা যে ওই অ্যাঙ্গেলটা কার সাথে, পি এর সাথে নাকি কিউ এর সাথে, সেটুকু বললেই হবে। ওকে, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্কটা হচ্ছে এরকম যে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ইকুয়াল ভেক্টরস, দুইটা ভেক্টর হচ্ছে ইকুয়াল, তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা কি রকম হবে, ফর হুইচ দ্য রেজাল্টেন্ট ভেক্টর উইল বি ইকুয়াল টু ওয়ান অফ देम, যার কারণে রেজাল্টেন্ট ভেক্টরটা হবে যে কোনো একটা ইকুয়াল। তার মানে আমি বলতে পারি যে P is equals to Q is equals to R, যেহেতু বলে যে টু ইকুয়াল ভেক্টর, এখানে P আর Q ইকুয়াল and the resultant vector will be equal to one of them, একটার সাথে ইকুয়াল হলে আরেকটার সাথে অটোমেটিক্যালি ইকুয়াল হয়ে যায়। এখানে P is equals to Q is equals to R, তোমাকে ক্যালকুলেশন করতে হবে, এই আলফার ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে, সেই আলফার ভ্যালুটা ক্যালকুলেশন করে নেক্সট ক্লাসে দিবা। এখন তোমরা এই অ্যাটেন্ডেন্স দাও, 35 সময় থেকে শুরু করে অ্যাটেন্ডেন্স দেওয়া শুরু করো 36 এর মধ্যে। অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও তোমাদের সবাই। মাইমুনা raised hand. বলো মাইমুনা। ভুলে চলে গেছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি যে রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে। এখানে হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম ভ্যালু অফ রেজাল্টেন্ট ভেক্টর, বা আর ম্যাক্স। আর আমি যখন ম্যাক্স নিয়ে কাজ করব, এই আর ম্যাক্সটা টোটাল ডিপেন্ড করবে cos আলফার উপর, cos আলফার ম্যাক্সিমাম ভ্যালুর উপর। আর cos আলফা when ম্যাক্সিমাম, তো cos আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে 1, আর 1 এর বদলে আমরা লিখতে পারি cos 0 ডিগ্রি। সো cos বোথ সাইড থেকে ক্যান্সেল, তাহলে আলফা কত আসলো? 0 ডিগ্রি। তো আলফার ভ্যালু যদি এখানে 0 বসাই তাহলে ক্যালকুলেশন করে আসলো cos 0 মানে 1, এখানে 1 2pq। তাহলে এখানে দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq বা পি স্কয়ার প্লাস 2pq কিউ স্কয়ার, এটাকে লেখা যাচ্ছে a প্লাস b হোল স্কয়ার ফরম্যাটে।
বোথ সাইড থেকে যদি আমি স্কয়ার মুছে দেই তাহলে আর ম্যাক্স কি আসলো, আর ম্যাক্স আসলো যেটা পি প্লাস কিউ। তার মানে দুইটা ভেক্টরকে তুমি যদি একই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করো তাহলে তার রেজাল্টেন্ট ভেক্টরটা কি হবে, দুইটা ভেক্টরের জাস্ট অ্যাডিশন। মানে হচ্ছে গিয়ে একটা টেবিলকে তুমি যদি ডান দিকে বা টু দ্য রাইট ডিরেকশনে দুইটা ফোর্স অ্যাপ্লাই হয়, মানে দুইজন তোমার ফ্রেন্ড একটা টেবিলকে রাইট ডিরেকশনে দুইটা ফোর্স দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, তার রেজাল্টটা কি হবে, দুইটার জাস্ট অ্যাডিশন হবে। এবার আমরা আসি যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা কি হবে, আর মিনিমাম ভ্যালুটা কি হবে, cos আলফার মিনিমাম, cos আলফা যখন মিনিমাম হবে তখন আর ম্যাক্সও মিনিমাম হবে। cos আলফার মিনিমাম ভ্যালুটা কি, -1, আর -1 এর মধ্যে আমরা লিখতে পারি cos 180 ডিগ্রি, -1 হচ্ছে গিয়ে cos 180 ডিগ্রি। তাহলে আলফাটা কত আসবে, আলফাটা আসবে হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। ওকে, তো আমরা 180 ডিগ্রি বসালাম, মাইনাস আসলো, সেই মাইনাসটা এই প্লাসটাকে মাইনাস করে দিল, তাহলে এটা কি আসলো a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি p মাইনাস কিউ হোল স্কয়ার লিখতে পারি, অথবা এই ফর্মুলাটাকে আমরা q মাইনাস p হোল স্কয়ার লিখতে পারি, দুইটাই লিখতে পারি। যেহেতু দুইটাই লিখতে পারি তাই আমরা লিখলাম p অ্যাপ্রক্সিমেট সাইন টু q, p অ্যাপ্রক্সিমেট টু q, মানে এটা মানে হচ্ছে যে p q থেকেও বাদ দিতে পারি, আবার q থেকেও p বাদ দিতে পারি, হোল স্কয়ার আসবে। So p approximate to q, তো r মিডিয়াম ইজ ইকুয়াল টু p মাইনাস q, এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন, এটা হচ্ছে একটা ঢেউ সাইনের মতো। ওকে, তাহলে p মাইনাস q হলে কি হবে, তো আমাদের কি করতে হবে, p থেকে q বাদ দিতে হবে। তো যদি এমন হয় যে একটা অবজেক্টকে কেউ একজন রাইট সাইডের দিকে টেনে নিয়ে যাচ্ছে আর একজন লেফট সাইডের দিকে টেনে নিয়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে তাদের রেজাল্ট ভেক্টরটা কি হবে, একটা ফোর্স থেকে আরেকটা ফোর্স আমরা মাইনাস করে দিব। যে ফোর্সটা বেশি হবে সেটা থেকে যেটা কম হবে সেটা মাইনাস করব, বেশি থেকে কমটা মাইনাস করব। যদি কিউ বেশি হইতো তাহলে আমরা লিখতাম কিউ মাইনাস কে, আর মিনিমাম ভ্যালু। সো মিনিমাম ভ্যালু অফ রেজাল্টেন্ট ভেক্টর আর এটা হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু অফ রেজাল্টেন্ট ভেক্টর, এটা আমরা খেয়াল করব। এবার তোমরা কি সবাই তোমাদের রোল নাম্বার দিয়েছো কিনা, সবাই দিয়েছো, কেউ বাকি জি আছো? স্যার। আচ্ছা, কেউ যদি বাকি থাকো তাহলে সেটা দিয়ে নিবা। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমাদের এখন তোমাদের কাজ হচ্ছে গিয়ে কি রকম, তোমাদের কাজটা কি আমি বলে দিচ্ছি। তোমরা তোমাদের বই, যে বই তোমরা কিনেছো, তোমরা হচ্ছে এই কোশ্চেন যেটা আমরা আজকে করলাম এইটা বেসিসে বইতে অনেক কোশ্চেন আছে, 4-5টা কোশ্চেন আছে এই অ্যারেঞ্জমেন্টে, এক্স্যাক্টলি সেম ল্যাঙ্গুয়েজে। এই ল্যাঙ্গুয়েজে যে কোশ্চেনগুলো এটা ফলো করে তোমরা রেজাল্ট ভেক্টরটা ক্যালকুলেশন করে নিবা। ওকে, আর তোমরা আর একটু যদি ঘাটাঘাটি করো তাহলে বুঝতে পারবা এই যে অ্যাঙ্গেল ক্যালকুলেশন করা বা রেজাল্ট ভেক্টর ক্যালকুলেশন করা, এইগুলা যে ক্যালকুলেশন এইগুলা কিন্তু আসবে কোথায়, এইগুলো আসবে এমসিকিউতে। তো তোমাদের ক্যালকুলেটিভ পাওয়ার অনেক বাড়াইতে হবে, ফাস্ট ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেটরে তোমাদের, তুমি যদি কয়েকটা লাইন স্কিপ করেও লিখো তাহলেও তুমি মার্কস পাবা। তুমি জাস্ট ভ্যালুগুলো বসাবা, তুমি কি করবা, জাস্ট এই ভ্যালুগুলো বসিয়ে নেক্সট লাইনে তুমি যদি অ্যানসারটাও লিখে ফেলো তারপরে তুমি মার্কস পাবা। 9-10 এর মতো তোমাকে প্রতিটা লাইন ধরে ধরে ম্যাথ করার কোনো প্রয়োজন পড়বে না এইখানে। বুঝতে পারছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আছে কারো কোনো কোয়েশ্চেন? স্যার, হ্যাঁ স্যার এই যে কাজটা দিলেন যে এই টাইপের কোশ্চেন গুলো সব প্র্যাকটিস করতে, এটাও কি এসডব্লিউ থাকবে? ওইটা হচ্ছে গিয়ে তোমার যদি মনে করো প্রবলেম সলভ করতে গিয়ে তুমি যদি মনে করো যে আমি এটা পারতেছি না বা বুঝতেছি না, তখন তুমি আমাদের সাথে বা আমার সাথে যোগাযোগ করতে পারো, যে কেউ যোগাযোগ করতে পারো যে এই প্রবলেমটা আমি পারতেছি না, বইয়ের একটা ছবি তুলে বলতে পারো যে আমি এই এই পেজ নাম্বার বা এই এই পিকচারে 7 নাম্বার প্রবলেমটা আমি করতে পারতেছি না, বা এটা কিভাবে পসিবল। ঠিক আছে, আমি সব চেষ্টা করব তোমাকে অ্যানসার দেওয়ার। ওকে, আরেকটা হোমওয়ার্ক দিলাম জি সেটা স্যার। করে ফেলবা। আর তোমরা অনেক ভালো, তোমরা সবাই হোমওয়ার্ক করতেছো, সেটা তোমাদের জন্য অনেক প্রোগ্রেস বই আনবে। এন্ড এই ম্যাথটাও ট্রাই করবা, এইগুলো বেশি থাকবে। এন্ড এই চ্যাপ্টার